1896 সাল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা শহর সে বছর এক গভীর সংকটের মুখোমুখি। আলিপুর ও সিমলার আবহাওয়া দপ্তরের এক ভয়ঙ্কর বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বঙ্গোপসাগরে এক নিম্নচাপ ঘনীভূত হয়ে প্রলয়ঙ্করী এক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ছুটে আসছে খোদ কলকাতা শহরের দিকে। খবরটা শুনে কলকাতার বাসিন্দাদের মনে ঝলক দিয়ে উঠল 1864 সালের সেই দগদগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের স্মৃতি, যার নাম গ্রেট ক্যালকাটা সাইক্লোন। সেই সাইক্লোনে প্রাণ হারিয়েছিল প্রায় 60,000 মানুষ, 60,000। জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছেছিল প্রায় 15 ফুটের কাছাকাছি। হুগলি নদীর দুপার জুড়ে জনবসতি প্রায় তছনছ করে দিয়েছিল সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সেজন্য 1896 সালে আলিপুর ও সিমলা আবহাওয়া দপ্তর থেকে প্রচারিত হলো যখন দুর্যোগের সেই প্রলয় বার্তা, মহা আশঙ্কায় কেঁপে উঠেছিল শহরের বাসিন্দারা। কিন্তু যেদিন ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ছিল, সেদিন কিন্তু ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশ কালো হয়ে এলেও হঠাৎ মেঘ কেটে গেল, বাতাস শান্ত হয়ে আসলো, সূর্যের আলো মেঘের আড়াল থেকে বেরিয়ে আসলো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সাধারণ জনমানুষ সবাইকে স্তম্ভিত করে সেই ভয়ালো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হঠাৎ যেন ভোজবাজির মতো কোথায় যেন মিলিয়ে গেল। বলা বাহুল্য, মহাদুর্যোগের এই আকস্মিক অন্তর্ধানে শুরু হলো নানান জল্পনা কল্পনা। কেউ কেউ বললেন ধূমকেতুর আকর্ষণে ঝড় পথভ্রষ্ট হয়েছে, কেউ কেউ বললেন এ আর কিছুই নয়, এ হলো সম্পূর্ণ দৈবলীলা। কেউ কেউ আবার প্রশ্ন তুললেন, আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আবার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আছে নাকি? ঠিক এই রকমই এক পটভূমিতে বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটল। ঝড়ের সেই রহস্যময় অন্তর্ধানকে কেন্দ্র করে নিরুদ্দেশের কাহিনী নামে একটি অসাধারণ গল্প লেখা হলো। বলা বাহুল্য, এই গল্পটিকেই বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম কল্পবিজ্ঞানের গল্প, ফার্স্ট সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি লিটারেচার। লেখক ছিলেন আর কেউ নন, বিশ্ববিশ্রুত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। আজ তার প্রয়াণ দিবস। এই ভিডিও তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। নিরুদ্দেশের কাহিনী, এই গল্পটির রচনার প্রেক্ষাপট ছিল কিন্তু ভীষণই কৌতূহলোদ্দীপক, বেশ মজার। গল্পটি কিন্তু কোনো সাহিত্য পত্রিকার অনুরোধে লেখা হয়নি। শুনলে আপনারা অবাক হবেন যে গল্পটি আসলে লেখা হয়েছিল একটি চুলের তেলের বিজ্ঞাপনের অঙ্গ হিসাবে। আর এই উদ্যোগের পিছনে ছিলেন জগদীশচন্দ্র বসুর ভাগ্নে হেমেন্দ্র মোহন বসু, যিনি এইচ বসু নামে সকলের কাছে পরিচিত ছিলেন। তিনি পরিচিত ছিলেন তৎকালীন বাংলার অন্যতম সফল ব্যবসায়ী হিসাবে। এই এইচ বসু, হেমেন্দ্র মোহন বসু 1894 সালে পারফিউমের ব্যবসা শুরু করেছিলেন। তার তৈরি দিলখুশ পারফিউম এবং কুন্তলিন চুলের তেল সেই সময় বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তা 1896 সালে হেমেন্দ্র মোহন বসু তার কুন্তলিন তেলের প্রচারের জন্য এক অভিনব কৌশল গ্রহণ করলেন। তিনি করলেন কি, তিনি চালু করলেন বাংলা ভাষায় লেখা গল্পের উপর প্রতিযোগিতামূলক কুন্তলিন পুরস্কার। এই প্রতিযোগিতার নিয়মাবলী ছিল কিন্তু বেশ চমকপ্রদ, অদ্ভুত রকম। যেমন 1, গল্পের বিষয়বস্তু যে কোনো কিছু হতে পারে। 2, গল্পটি অবশ্যই সুলিখিত হতে হবে। 3, গল্পের কোনো না কোনো স্থানে প্রাসঙ্গিকভাবে কুন্তলিন তেলের উল্লেখ থাকতে হবে এবং তার গুণগান করতে হবে। 4, পুরস্কার হিসাবে বিজয়ীকে নগদ অর্থ 1896 সালে 50 টাকা প্রদান করা হবে। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে এই প্রতিযোগিতার বিচারক হিসাবে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুরেশচন্দ্র সমাজপতির মতো সাহিত্যরথীরা। আরেকটি তথ্য এই যে 1903 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও তিনি কিন্তু তার প্রথম গল্প মন্দির লিখেছিলেন এই প্রতিযোগিতার জন্যই এবং পুরস্কারও তিনি জিতেছিলেন। তা জগদীশচন্দ্র বসু ভাগ্নে এইচ বসুর ব্যবসায়িক উদ্যোগে সাহায্য করার জন্য কলম ধরলেন। তবে একজন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে চুলের তেলের বিজ্ঞাপন লিখছেন, এই লজ্জা থেকে বাঁচতে তিনি নিজের নাম গোপন রাখলেন এবং
বেনামে নিরুদ্দেশের কাহিনী গল্পটি জমা দিলেন। বিচারকদের রায়ে গল্পটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এবং প্রথম কুন্তলিন পুরস্কার জিতে নেন জগদীশ চন্দ্র বসু। আর এভাবেই জন্ম নিল বাংলা সায়েন্স ফিকশনের প্রথম সার্থক ছোট গল্পের। এবার আপনাদের গল্পটির বিষয়বস্তু আপনাদের বলি। দেখুন, গল্পটির দুটি অংশ। প্রথম অংশে বাস্তব আবহাওয়া পরিস্থিতির বর্ণনা আছে এবং দ্বিতীয় অংশে আছে কাল্পনিক এক বৈজ্ঞানিক সমাধান। প্রথম অংশে গল্পের শুরুতেই লেখক 1896 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন যে কিভাবে আলিপুর এবং সিমলা আবহাওয়া দপ্তর থেকে ঝড়ের সতর্কবার্তা আসছিল এবং কলকাতার মানুষ ভয়ে কীরকম কম্পমান ছিল, কিন্তু নির্দিষ্ট দিনে সেই ঝড়টি অদৃশ্য হয়ে যায়। গল্পের দ্বিতীয় অংশটি কিন্তু বেশ আকর্ষণীয়। সেখানে দেখা যায় যে গল্পের কথক বলছেন যে তিনি এই যে ঝড়টি অদৃশ্য হয়ে গেল এর কারণটি তিনি জানেন। ঝড়টি যখন কলকাতার দিকে ছুটে আসছিল তখন তিনি সমুদ্রে জাহাজে ছিলেন। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে যখন জাহাজটি প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয় তখন তার নিজের মেয়ের কথা মনে পড়ে। মেয়ে তার ব্যাগে একটি কুন্তলিন তেলের বোতল ভরে দিয়ে বলেছিল, বাবা তোমার চুল পড়ে যাচ্ছে, এই তেলটি তুমি মেখো। ঠিক সেই মুহূর্তে গল্পকথকের মাথায় একটা বৈজ্ঞানিক তথ্যের স্ফুরণ ঘটে। তিনি কোনো এক বিজ্ঞান পত্রিকায় পড়েছিলেন যে উত্তাল জলের উপর তেল ঢাললে সেই জল শান্ত হয়ে যায়। সুতরাং তিনি কালক্ষেপ না করে সেই কুন্তলিন তেলের বোতলটি সমুদ্রে ছুঁড়ে দিলেন আর অলৌকিকভাবে তেলের স্পর্শে সমুদ্রের সেই উত্তাল ঝড় শান্ত হয়ে যায়। এভাবেই চুলের তেল তাতে ধ্বংস হয় প্রকৃতির রুদ্ররোষ এবং সেই কারণেই ঝড় আর কলকাতায় পৌঁছতে পারেনি, অদৃশ্য হয়ে যায়। এই ছিল জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনীর গল্প। এখন প্রশ্ন হলো, জগদীশচন্দ্র বসুর এই গল্প নিরুদ্দেশের কাহিনী, এই গল্প কি নিছকই একটা গাঁজাখুরি গল্প, নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল? একথা মনে রাখতে হবে যে জগদীশচন্দ্র বসু ছিলেন একজন অত্যন্ত সিরিয়াস এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্ট। তিনি ভিত্তিহীন গল্প লিখবেন তা কখনোই কল্পনাই করা যায় না। জলের উপর তেল ঢাললে ঢেউ শান্ত হয়ে যায়, এই পর্যবেক্ষণ ছিল বহু প্রাচীন। রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডার তার লেখায় নাবিকদের এই কৌশলের কথা উল্লেখ করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন লন্ডনের ক্ল্যাফহ্যাম কমন পুকুরে একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন। তিনি মাত্র 1 চামচ তেল ফেলে দেখেছিলেন যে তা প্রায় আধ একর জমির জলকে শান্ত করে দেওয়ার ক্ষমতা রাখে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ জগদীশচন্দ্র বসুর সময়ে বিখ্যাত বিজ্ঞানী লর্ড র্যালে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়েছিলেন যে জলের উপর তেল ঢেলে দিলে তেল জলের উপর একটা অতি পাতলা আস্তরণ তৈরি করে, যা ইলাস্টিক মেমব্রেনের মতো কাজ করে। বিজ্ঞানের পরিভাষায় এই পাতলা আস্তরণ জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশনকে কমিয়ে দেয়, ফলে ছোট ছোট ঢেউগুলো তৈরি হতে পারে না, বড় বড় ঢেউগুলো ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলে। বলা বাহুল্য, জগদীশচন্দ্র বসু তিনি কিন্তু এই বৈজ্ঞানিক সত্যটিকে গল্পের প্রয়োজনে অতিরঞ্জিত করেছিলেন। 1 বোতল তেলে হয়তো জাহাজের আশেপাশের কিছুটা জল শান্ত হতে পারে, কিন্তু তা পুরো বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়কে থামিয়ে দিতে পারে না। তবুও তিনি এখানে ক্যাওস থিওরির একটি আদি রূপ ব্যবহার করেছেন, যা আপনারা জানেন হয়তো অনেকে, যার নাম বাটারফ্লাই এফেক্ট। যাই হোক, গল্পটি প্রকাশের 25 বছর পর 1921 সালে জগদীশচন্দ্র বসু যখন তার প্রবন্ধ সংকলন অব্যক্ত প্রকাশ করেন, তখন কিন্তু তিনি এই গল্পটিকে নতুনভাবে সম্পাদনা করেন এবং গল্পটির নাম দেন পলাতক তুফান। এই ভিডিও শেষ করার আগে একথাই বলবো যে কুন্তলিন তেল হয়তো গল্পের ঝড়কে থামিয়ে দিয়েছিল, কিন্তু তা বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের ধারায় যে অসাধারণ ঝড় তুলেছিল তার রেশ কিন্তু আজও কাটেনি। তাই বলবো, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু কিংবা প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা, তাদের পূর্বসূরি হিসাবে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তিনি কিন্তু আজও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন।
আজ এই পর্যন্ত। দেখা হবে এইরকমই নতুন কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।